হ্যালো গাইস, আর একটা নতুন মুভি এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের যে মুভিটা আমি এক্সপ্লেন করতে চলেছি, মুভিটার নাম হলো কিল। এই মুভিতে তোমরা দেখতে পাবে একটা চলন্ত ট্রেনের ভিতরে কিছু ডাকাত ওঠে। এক দুই করে প্রায় 40 জন ছিল তারা, আর তার অপোজিট সাইডে ছিল দুজন ইন্ডিয়ার সেনাবাহিনী। কিন্তু সেই ট্রেনের ভিতরে সেনাবাহিনীর গার্লফ্রেন্ডও ছিল। তার চোখের সামনে তার গার্লফ্রেন্ডকেও মেরে দেয়, তার বন্ধু আর একটা সেনাবাহিনী তাকেও মেরে দেয়। তারপর সেই সেনাবাহিনী, সেই কমান্ডো এক এক করে 40 জন ডাকাতকে মারে, তাদের একজনকেও জীবিত ছাড়ে না। কি ঘটনা দেখতে হলে মুভিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যদি বন্ধুরা তোমরা নতুন এসে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। চলো আজকে ভিডিও শুরু করা যাক। মূল শুরুতে আমরা দেখতে পাই ইন্ডিয়ার একটা স্পেশাল ফোর্স এনএসজি কমান্ডো, যারা কিনা দীর্ঘ 10 দিনের একটা মিশন কমপ্লিট করে তাদের জায়গায় ফেরে। সেখানে ফেরার পর তাদের মধ্যে একজন ছিল বীরেশ আর অন্যজন ছিল অমৃত। বীরেশ অমৃতকে বলে, তুই ফোনটা খুলে তাড়াতাড়ি তুলিকাকে ফোন কর, কারণ সে তোকে ফোনে না পাওয়ায় আমাকে এসএমএস করেছে, খুবই আর্জেন্ট। তারপরে অমৃত ফোনটা খুলে তুলিকার এসএমএস গুলো দেখে। তুলিকা ছিল অমৃতের গার্লফ্রেন্ড আর বীরেশ ছিল অমৃতের বন্ধু। তুলিকার এসএমএস গুলো দেখে সে পুরো অবাক হয়ে যায়, কারণ তুলিকার বিয়ে ঠিক হয়ে গেছিল আর সে 10 দিনের যে মিশনে ছিল, মিশনে থাকার জন্য সে তার ফোনটা অ্যাটেন্ড করতে পারেনি। অমৃত তুলিকাকে ফোন করে বলে, আমি আজকের রাতেই ওখানে আসছি তোমার কাছে, তুমি চিন্তা করো না। তারপরে সিনে দেখানো হয় তুলিকা, তুলিকার বোন। তুলিকার বোন আহানা তুলিকাকে বলে, দিদি তুই কেন এই বিয়ে করছিস, তুই তো ভালোবাসিস অমৃতকে। তখনই তুলিকা বলে, এঙ্গেজ আমার এর সাথে হতেই পারে, কিন্তু বিয়ে তো করবো আমি অমৃতকেই। সেদিনকে ছিল তুলিকার এঙ্গেজমেন্ট, আর সেই এঙ্গেজমেন্টে চলে আসে তার বয়ফ্রেন্ড অমৃত। অমৃত আর তুলিকা দুজনা কথা বলছিল সেদিন রাত্রেবেলা, এঙ্গেজমেন্টের দিন রাত্রেবেলা। ঠিক সেই সময় তুলিকা বলে, এখানে যদি আমাদের কেউ দেখে ফেলে না, আর আমরা পালাবোই প্ল্যান করছি, যদি আমার বাবা জানতে পারে তাহলে আমাদের দুজনকেই মেরে দেবে, কারণ এইসব যে আওয়াজগুলো শুনতে পাচ্ছ এগুলো আওয়াজ না, বাজি না, এগুলো হলো বন্দুকের আওয়াজ। তারপরের সিনে আমরা দেখতে পাই তুলিকার ফুল ফ্যামিলি চলে যাচ্ছিল দিল্লিতে। যে ট্রেনে করে দিল্লিতে যাচ্ছিল সেই ট্রেনে করে অমৃত যাচ্ছিল, আর এসএমএস করে এটাই বলে যে আমাদের পরের দিনকে দিল্লিতেই দেখা হচ্ছে। তুলিকার বাবার নাম ছিল বলবন্ত সিং, আর তাদের সাথে তাদের একটা বডিগার্ডও যাচ্ছিল সেই ট্রেনে। অন্যদিকে দেখানো হয় পেট্রোল পাম্পে একটা ছেলে চাকরি করছিল, মানে কাজ করছিল, তার নাম ছিল ফণি, আর তার বাবার নাম হলো বেনি, যে কিনা তার ছেলেকে বারবার কল করছিল। সে বিরক্ত হয়ে পেট্রোল পাম্পে সমস্ত কাজকর্ম একটা ছেলেকে বুঝিয়ে দিয়ে তার বন্ধুর গাড়িতে উঠে সে চলে যায়। যেতে যেতে সে ড্রেসও চেঞ্জ করে নেয়। ফণি ছিল মূলত একটা ডাকাত, তার বাবাও ডাকাত। তার ফণি তার পুরো গ্যাংকে নিয়ে সেই ট্রেনের মধ্যে ওঠে ট্রেনে লুটপাট করার জন্য। তার গ্যাংয়ের প্রত্যেকটি ছেলের কাছে একটি অস্ত্র ছিল, তারা সব আলাদা আলাদা কম্পার্টমেন্টে ভাগ হয়ে যায়। ফণি ট্রেনেতে ওঠার পর তার সাথে প্রথম দেখা হয় তুলিকার, আর ফণি সেই সময় তার বাবার সাথে ফোনে কথা বলছিল যে কিভাবে কাজটা সম্পূর্ণ করবে, মানে ডাকাতিটা। আর ফণি তুলিকাকে দেখে ক্রাশ খেয়ে যায়। সে তখন তুলিকার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এক্সকিউজ মি, আপনি কত নম্বর কম্পার্টমেন্টে আছেন? তুলিকা তখন তার মুখের উপর উত্তর দেয়, A1। তুলিকা যখন ওয়াশরুমে গিয়েছিল ট্রেনের মধ্যে, ঠিক সেই সময় অমৃত সেই ওয়াশরুমের ভিতরে চলে আসে তুলিকার সাথে দেখা করতে, কারণ তার বাবা ছিল ট্রেনের মধ্যে, সেই জন্য সে দেখা করার সুযোগ পাচ্ছিল না। সেইখানে তুলিকাকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? তুলিকাও অমৃতকে বলে, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। অমৃত তুলিকার সাথে দেখা করে আসার পর সে আর তার বন্ধু বীরেশ তাদের সমস্ত জিনিসপত্র আস্তে আস্তে তাদের সিটের উপরে রাখছিল। এই সময় দুটো ছেলের সাথে তাদের দেখা হয়। বলে, তোমরা কি আর্মির থেকে? আমি ইন্ডিয়ার আর্মিকে খুবই ভালোবাসি আর আমি এখানে যেতে রাজি, কিন্তু আমার ফ্যামিলির থেকে এখানে কেউ যেতে দিচ্ছে না। পরের সিনে দেখানো হয় যে মোটামুটি সবাই আস্তে আস্তে কম্পার্টমেন্টে ছড়িয়ে পড়ে। ফণি যে জায়গাটাতে উঠেছিল সেই জায়গাটা একটা সিকিউরিটি গার্ড, একটা পুলিশ কর্মী ছিল। পুলিশ কর্মীর সাথে দু একটা কথা বলতেই না বলতে পুলিশ কর্মী যখন ঘুরে অন্যদিকে দেখছিল, ঠিক সেই সময় ফণি তার মাথার উপরে আঘাত করে একটা চাকু দিয়ে। ফণির যেসব টিমমেট ছিল তারা তাদের গ্যাজেটের মাধ্যমে পুরো ট্রেনের যত ফোন ছিল সমস্ত ফোনের টাওয়ার সিগন্যাল উড়িয়ে দেয়, যে কারণে কেউ কারোর সাথে কথা বলতে পারছিল না। এমনকি অমৃতার তুলিকা দুজনের মধ্যে কথা বলছিল সেটাও বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরেই শুরু হয় ডাকাতি। সবার কাছ থেকে তড়িজড়ি মার ধর করে জিনিসপত্র, ফোন সবকিছু এক এক করে ছিনতাই করতে থাকে। আর ফণি আর তার একটা চাচা ঠিক সেই জায়গায় তুলিকার কাছে চলে আসে। তুলিকার কাছে আসার পর তুলিকাকে জিজ্ঞাসা করে, আরে আমরা দুজনকে চিনি তো? আরে তুমি আমাকে চিনো না? একটু আগেই তোমার সাথে ওয়াশরুমের ওখানে দেখা হলো, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কত নম্বর কম্পার্টমেন্ট, তুমি বললে A1। তখন তুলিকার বাবা বলে, আমার মেয়ের দিকে এক পুরো ঝাড়খণ্ডের পুলিশ তোর খুঁজে খুঁজে মারবে যদি আমার মেয়ের দিকে আঙুল তুলিস। তখনই ফণির পাশে ছিল তার একটা কাকা। সে বলে, ফণি এনার সাথে লাগিস না, ইনি হলেন একজন ঝাড়খণ্ডের বিখ্যাত বিজনেসম্যান বলবন্ত সিং ঠাকুর। তখনই ফণি বলে, আরে কাকা, এই তো জ্যাকপট লেগে গেছে, তাহলে ট্রেনের সবাইকে বাদ দাও, এই পরিবারটাকেই কিডন্যাপ করো, তাহলে আমাদের কপাল খুলে যাবে, আর কারো কোনো লুটপাট করার দরকার নেই। তো সেইখানটায় তুলিকার বাবা আটকাতে গেলে তাকে মাথায় মারলে সে কোনটা অজ্ঞান হয়ে পড়ে যায়। সে তুলিকার উপরে উল্টো পাল্টা করতে থাকে, এমনকি নেগেটিভ ভাষায় বলতে থাকে যে তোমাকে দেখার পরে না আমার ফিলিংসটা আলাদা আসছে। তুই গ্যাংয়ের কিছু ছেলে অমৃত আর বীরেশের কাছে এসে চাকু দেখিয়ে বলে, যা আছে দিয়ে দে। বীরেশ একটু রেগে যায়। অমৃত তাকে বলে, ভাই তুই কন্ট্রোল কর, যা চাইছে দিয়ে দে, বলে সবকিছু তাদেরকে দিয়ে দেয়। আস্তে আস্তে তারা ট্রেনের সমস্ত লোকের কাছ থেকে লুট করতেই থাকে।
থাকে। অমৃত তার সিটের থেকে নিচে নেমে দেখতে পেল তুলিকার পরিবারের উপরে হামলা হয়েছে। সেই জায়গাটা এসে দেখে তুলিকার বাবার মাথায় আঘাত পড়ার পর সে নিচে শুয়ে আছে আর তুলিকার উপরে চাকু ধরা হয়েছে। অমৃতের মাথা ঠিক ছিল না, অমৃত আর বীরেশের। তারা তখন তাদেরকে মারতে শুরু করে। বীরেশ ফণির যে চাচা ছিল সেই চাচা একজন বয়স্ক লোকের গলায় চাকু ধরায় চাচাকে মেরে দেয়, তার সেই চাকুটাই ঘুরিয়ে তাকে মেরে দেয়। সেখানে তাদেরকে মারলে ফণিতার লোকজন সেখান থেকে সঙ্গে সঙ্গে সরে যায়। তুলিকার পরিবারের লোক বলে আমার ছোট মেয়ে আহানা ওয়াশরুমে গিয়েছিল ওইদিকে, কিন্তু সে এখনো পর্যন্ত আমাদের এখানে আসেনি। তখন অমৃত বলে ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি দেখছি আহানা কোন দিকে আছে। ফণি তার লোকজনকে নিয়ে ব্যাগে ওখানে এসে দেখে তার চাচা মরে গেছিল আর তার ছেলে ছিল রবি। ফণি তখন বলে যে ওদেরকে মেরে প্রতিশোধ নেবে এই রবি, কারণ রবির বাবাকে মেরেছে ওরা। রবি তাড়াহুড়ো করে তার লোকজনকে নিয়ে যখন অমৃত আর বীরেশের কাছে মারতে গিয়েছিল, কিন্তু অমৃত আর বীরেশ রেডি থাকায় ফণিকে মেরে তার হাত পা বেঁধে ট্রেনের এক সাইডে ঝুলিয়ে দেয়। আর সেইটার দেখভাল করছিল তুলিকার বাবা। এই মারপিটের মধ্যে সব থেকে বড় যে লসটা হয়ে গেছিল অমৃতের বন্ধু বীরেশকে তারা ধরে নিয়ে চলে যায়, কারণ তারা তার উপরে ফায়ারিং করায় তারা আঘাত আসায় শরীরটা কমজোরি হয়ে যায়, তাকে তারা ধরে নিয়ে তাদের গ্যাংয়ের মধ্যে টেনে নিয়ে চলে যায়। আর এদিকে অমৃত ধরে রেখেছিল রবিকে আর ওইদিকে ফণি ধরে রেখেছিল বীরেশকে। তারপর তারা তাদের সেই যে গ্যাজেটের মাধ্যমে সিগন্যাল উড়িয়ে দিয়েছিল সেই গ্যাজেটটাকে অফ করে। তারপরে বেনিকে খবর দেয়, মানে ফণির বাবা গ্যাংয়ের লিডারকে খবর দেয়। তারপর ফণির বাবা সঙ্গে সঙ্গে তার লোকজনকে নিয়ে ট্রেনে ওঠে। তো তড়িঝড়ি করে ট্রেনের সামনে যে ঝুলছিল তাকে তারা ভিতরে নিয়ে নেয়, মানে অমৃত যাকে ঝুলিয়ে রেখেছিল রবিকে তাকে ভিতরে ঢুকিয়ে দিকে ট্রেনের উপরে উঠে পড়েছিল বেনি হলো ফণির বাবা। সে সেখানে গিয়ে কাঁদতে থাকে যে ভাই তুই চলে গেলি আমাকে ছেড়ে, আর বীরেশকে মারতে থাকে কারণ ফণি বলে এই মেরেছে। বীরেশকে উল্টো পাল্টা মারতে থাকে। ফণি রবিকে বাঁচানোর জন্য তার কাছে ছিল দড়ি কল করে ট্রেনের উপরে ফেলে দিয়ে সে ট্রেনের উপর থেকে যাবে। অমৃত তার বন্ধু বীরেশের খোঁজ করার জন্য আস্তে আস্তে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় তাদের লোক সব রেডি ছিল। আর ফণির একটা দাদা ছিল, মানে পিস্তুত দাদা, যার নাম ছিল সিদ্ধি ছিল গায়ে গতরে একদম পুরো মদ্যসদ্য লোক, যার কাছে আচ্ছা লোক পারবে না, মানে ডাকাত বলে মানাতো তাকে। তো সেখানে অমৃতকে কবজা করে ফেলে। অমৃতকে মারার পর অমৃতকে নিয়ে সে বেনির কাছে নিয়ে যায়, মানে তার বন্ধুকে যেখানে ধরে রেখেছিল বীরেশকে মেরে সেই জায়গাটায় নিয়ে যায়। আর যে দুটো ছেলে বলছিল না যে আমি আর্মিকে খুব ভালোবাসি, সেই দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে দেখছিল। যে সময় অমৃত বীরেশ সেই সুযোগের সদ্ব্যবহার করতে হাতে থেকে একটা চাকু নিয়ে ছপ করে তার পায়ের দড়িটা কাটছিল, আর অন্যদিকে অমৃতকেও মারছিল। সেই সুযোগটাকে কম্বিনেশনকে কাজে লাগিয়ে সেই দুটো ছেলে বেনির উপরে হামলা করে যাতে তারা দুজন বেঁচে যায়, কারণ তারা ছিল কমান্ডো। তাই তাকে হেল্প করার জন্য যখনই তাদের উপর হামলা করলো, ওর মধ্যে সেই দুটো ছেলের মধ্যে একটা ছেলে সেখানে মারা যায়, কারণ সেই সিদ্ধি এসে তার একটা ছেলেকে মেরে দেয় বেনির উপরে হামলা করায়। ফণি ট্রেনের উপর দিয়ে ঘুরে রবিকে বাঁচানোর জন্য সেই জায়গায় চলে যায় যেখানে তুলিকা রবিকে ধরে রেখে দিয়েছিল। সেখানে গিয়ে ফণি রবিকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে সিদ্ধি অমৃতকে খুবই মারে। ফণি তুলিকাকে ফলো করতে করতে এমন একটা কম্পার্টমেন্টে ফণিকে ধরে রেখে ফণি তুলিকাকে মারছিল, আর ওইদিকে অমৃতকে মারচাকে ফণি মেরে দেওয়ার পরে তাকে ট্রেন থেকে ফেলে দেয়। তার বাবাও সেটা দেখে অবাক হয়ে যায়। তুলিকাকে যে জায়গায় ফণি মেরেছিল সেই জায়গাটায় গিয়ে অমৃত গম্ভীর হয়ে যায়। সে ভাবতে থাকে যে আমার গার্লফ্রেন্ডকে আমার সামনে মেরে দিল। আর ফণি এসেছিল রবিকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের গ্যাংয়ের দিকে টেনে নেওয়ার জন্য এদের কাছ থেকে। সেই জায়গায় অমৃতের উপরে হামলা করে ফের 3-4 জন এসে অমৃত একদম জঘন্য ভাবে মারে থাকে। এমন মারে সে মাথা পুরো ফ্র্যাকচার হয়ে যায়। আর বলবন্ত সিংকে ধরে নিয়ে যায় সিদ্ধির বাবা, মানে ফণির পিসমশাই। আর তুলিকাকে এদিকে মেরে দিয়েছে, সেই রাগটা মাথায় রয়েছে অমৃত আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে যায়। ওইদিকে তুলিকার বাবাকে বলবন্ত সিংকে ধরে রেখে দিয়েছিল। অমৃত এমন ভাবে চাকুটা মারে তার গালের মধ্যে গিয়ে গিঁটে যায়, সেখানে সিদ্ধির বাবা মারা যায়। অমৃত মেরেছিল। আস্তে আস্তে তাদের দিকে আগিয়ে তাদের সবাইকে আস্তে আস্তে মারতে থাকে। অমৃত যখন ওইভাবে সবাইকে মারছিল সেইখান থেকে দুজন পালিয়ে যায়, রবি পালিয়ে যায় আর ফণি পালিয়ে যায়। রবি তো ছুটে গিয়ে মানে ফণির বাবাকে ধরে বলে যে চাচা ও আমার বাবাকে তো মেরে ফেলেছে, সবাইকেই মেরে ফেলেছে। আর ফণি পিছন দিয়ে গিয়ে বলে আরে গজব কা প্লেয়ার ইয়ার কেসা মার রা এরকম একটা ডায়লগ মারে যে এমন কি জানে যে সবাইকে মেরে এক সাইড করে দিচ্ছে। তখন রবি বলে এরা শুধু আর্মির লোক না, এরা হলো কমান্ডো, এদের কাছে আমরা কোনো সেভই নেই। তখনই বেনি রেগে যায়। বেনি রেগে গিয়ে তার ছেলের উপরে চাকু ধরে বলে কি দরকার ছিল বলবন্ত সিং ঠাকুরের মেয়ের মারার পরেই তো এত কিছু ঘটনা ঘটছে। তখন সে বলে আরে মারবো না তো কি করবো, ছেইয়া গান করবো নাকি মেয়েটার সাথে? ওকে তো কিডন্যাপ করেছিলাম, কিডন্যাপ করে থেকে বড় পাওনা আদায় করবো বলে তো কিডন্যাপ করেছিলাম, আমরা তো এমনি কিডন্যাপ করিনি। তখন বেনি বলে আমরা এখানে মোটেই সেভ নেই, আমরা যদি ট্রেন থেকে নেমে যাই ওই বলবন্ত সিং ঠাকুর পুরো ঝাড়খণ্ডের পুলিশ দিয়ে আমাদেরকে খুঁজে বার করে মারবে, আর যদি আমরা ট্রেনের ভিতরে থাকি তাহলে ওই কমান্ডো গুলোকে আগে মারতে হবে। বেনি ঠিক করে নেয় যে তা হয় ট্রেনের মধ্যেই থেকে তাদের সবাইকে মেরে প্রমাণ লোপাট করতে হবে। তারা তাদের ডিসিশন নিয়ে নেয়। আর অমৃত দরজার কাছে দাঁড়িয়ে সেইটা ভেবে গম্ভীর হয়েছিল। তখনই অমৃত দেখা পায় সেই দড়িকে, যে দড়ির মাধ্যমে ফণি ট্রেনের মাথায়
উঠে ওপার থেকে ওপারে গিয়েছিল। সেও চিন্তা করে নেয় আমি ওদের ভিতরে ঢুকে গিয়ে ওদেরকে মারবো, কারণ আমি ওদেরকে কথা দিয়েছিলাম ওদের কাউকে ছাড়বো না, আর তুলিকাকে মেরেছে ওদের কাউকে কোনো রেহাই দেবো না। অমৃত তার বন্ধু বীরেশকে বলে আমি অলরেডি তুলিকাকে হারিয়ে ফেলেছি, তুই আমার সাথে ওদের কাছে যাবি না, কারণ তুই অলরেডি ঘায়েল হয়ে পড়েছিস, ওদের কাছে যদি যেতে হয় একমাত্র আমি যাব। সেই কথা মতো অমৃত ওদের মারতে চলে যায়। অন্যদিকে দেখানো হয় তুলিকার ছোট বোন আহানাকে তারা অলরেডি তাদের কবজার ভিতরে নিয়ে রেখেছে, কিন্তু তারা এখনো পর্যন্ত জানে না যেটা বলবন্ত সিং এর ছোট মেয়ে, মানে তুলিকার ছোট বোন। তারা তাদের মধ্যে সিদ্ধি এসে বলে তার মামাকে যে আমার বাবা কই, বাবাকে তো দেখতে পাচ্ছি না। তারপরে সে জানতে পারে তার বাবাকে অলরেডি তারা মেরে ফেলেছে। তখন সিদ্ধিও রেগে যায়, সে এবার বলতে যায় সে এবার কি করলো, সে তাদেরকে মারার জন্য তাদের দিকে আগিয়ে যাচ্ছে ট্রেনের সোজাসুজি। আর অন্যদিকে অমৃত ট্রেনের ওপর দিয়ে এদেরকে মারার জন্য এপারে আসছে, মানে অপোজিশন হয়ে গেল, এ মারতে ওদিকে যাচ্ছে আর ওরা মারতে এদিকে আসছে। অমৃত 4-5 জনকে মারে, তাদের মধ্যে একজন বেঁচে গিয়ে পালিয়ে যায়। সে ফণির কাছে গিয়ে বলে ওই কমান্ডো আসছে তোমার জন্য, তোমাকে মারবে বলে। তারপরে দেখানো হয় কমান্ডো রেডি হচ্ছিল, মানে অমৃত হাতে ব্যান্ডেজ করে রেডি হচ্ছিল তাদেরকে মারবে বলে প্রিপারেশন নিচ্ছিল। আর এরাও মন স্থির করে নিয়েছিল তাদেরকে না মেরে ট্রেন থেকে যাবে না, যতই কষ্ট বাইরে গেলে বলবন্ত সিং ঠাকুর এদের কাউকে ছাড়বে না, ঝাড়খণ্ডের পুলিশ এদের কাউকে ছাড়বে না। আর কম্পাউন্ডারমেন্টটা খোলার পরেই দেখতে পায় অমৃত একে একে সবাইকে মেরে তাদেরকে গলায় দড়ি বেঁধে ভিতরে সব লাইন দিয়ে ঝুলিয়ে দিয়েছে। তার মধ্যে তার বাবাও ছিল, মানে সিদ্ধির বাবাও ছিল। তারা হুড়ো করে গিয়ে তার বাবাকে, মানে ভীষণ তো রেগে যায়, ফণি রেগে যায় ভীষণ। অমৃত পিছন দিক দিয়ে ঢুকে প্রথমে দুজনকে মেরে দেয়, সেই জঘন্য মার মারে। তারপরে তাদের মধ্যে একজন লুকিয়েছিল যে সিগন্যাল জ্যাম করেছিল, কল হচ্ছিল না ফোনে, সেও ওদের মধ্যে ছিল। সে এখনো সাধারণ মানুষের বেশেই আছে, কিন্তু যে পরিবারের ছেলেগুলো মারা গেছিল, একটা ছেলে, বাচ্চা ছেলে, তখন সেই পরিবারের বয়স্ক লোকেরা বলে যে আমার তোমাকে প্রথম সাথ দেওয়া উচিত ছিল, মানে সঙ্গ দেওয়া উচিত ছিল, আমরা অনেক লেট করে ফেলেছি, তুমি আগিয়ে চলো, তোমার সাথে আমরা আছি। এইভাবে এক এক করে তাদের পিছন থেকে মারতে মারতে অমৃত আসে। পুলিশকে ইনফর্ম করার জন্য বীরেশ আর বলবন্ত সিং দুজনা মিলে প্ল্যান করে ট্রেনের এক সাইডে একটা কিছু কাপড় জামা জ্বালিয়ে দেয়, যেটা দেখার পর যেন সবাই বুঝতে পারে ট্রেনে আগুন লেগেছে। আর স্টেশন মাস্টারের কাছ থেকে খবর পেয়ে যাতে ওখানে সিআরপিএফ পুলিশ যায়। পুলিশ খবর পাওয়ার সাথে সাথে তারা এসে তাদেরকে সাহায্য করতে চলে আসে ট্রেনের ভিতরে যে পুলিশ কটা ছিল। কিন্তু সেই মোমেন্টে ফণি আর তার কিছু লোকজন ট্রেন থেকে নেমে যায়, তার মানে তারা পালাচ্ছিল। পুলিশ দেখে ফেলায় তাদেরকে, তাদের উপর ফায়ারিং করে, আর তারপরে ট্রেনটা ছেড়ে দেয়। ফণি সঙ্গে সঙ্গে দৌড়ে আবার সেই ট্রেনের মধ্যে উঠে পড়ে। তারপরেই শুরু হয় আবারও মার, আবারও খুনোখুনি। অমৃত যখন এক এক করে সবাইকে মারছিল আর যে সিগন্যাল জ্যাম করেছিল সেও তার সাথে ছিল, যাতে চাইছিল তার লোক এসে যাতে অমৃতকে মারে। কিন্তু সেই জায়গায় চলে আসে সিদ্ধি। সিদ্ধি আসার পর অমৃতকে খুবই মারে। অমৃত আর সিদ্ধির মধ্যে এক সময় খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। সেই সময় যে বাচ্চাটিকে মেরেছিল সিদ্ধি, তার বাবা মা তার সঙ্গ দেয়। তারা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে সিদ্ধি জব্দ হয়ে পড়ে। তারপর কন্টিনিউ মারার পর সিদ্ধি সেখানে মারাই যায়। তারা সেখান থেকে মেরে অমৃত সেই জায়গাটায় সিদ্ধির মারার পর তারা সেই জায়গাটায় বেরিয়ে এসে দেখার পর তো অবাক হয়ে যায়, কারণ এদিকে তার একটা ছেলে সম্পর্কে সেও মারা গেছে সিদ্ধি। তখনই বেনি খুবই রেগে যায় আর তাদের দিকে এগিয়ে যেতে থাকে তাকে মারার জন্য। ট্রেনের ভিতর থাকা যে পুলিশ, সেই পুলিশগুলো তাদের সঙ্গ দিতে তাদের সামনে চলে আসে। তখন তার কাছে ছিল বলবন্ত সিং, আর উল্টো দিকে বলবন্ত সিং এর ছোট মেয়ে আহানা তাদের হাতে আটক হয়ে আছে। বলবন্ত সিং ইশারা করে বলে দেয় তুমি কিছু মুখ নেড়ো না, আমি তোমার বাবা, তুমি বলতে যেও না। সেইখানটায় পুলিশ ফায়ারিং করে 2-4 জনকে মারলে সেই জায়গাটায় ফণি চলে আসে, পুলিশগুলোকেই মেরে দেয় সেই জায়গায়। ট্রেনের এক সাইডে ফণি গিয়ে ফাইট করছে আর উল্টো সাইডে ফণির বাবা ফাইট করছিল অমৃতের সাথে। ফণির বাবা অমৃতের সাথে যে বগিতে ছিল সেই বগিতে টোটালি লোড সেটিং করে দিয়েছিল, মানে কোনো লাইটই জ্বলছে না। তার মাঝখানে চুরি করে করে অমৃত এক এক করে সবাইকে মারছিল। ফণি যখন পুলিশগুলোকে মারার পরে যখন বলবন্ত সিং এর দিকে আগিয়ে যাচ্ছিল তার ছোট মেয়ের দিকে, তখনই হেল্প করার জন্য বীরেশ চলে আসে। কিন্তু বীরেশ অলরেডি কমজোরি হয়, বীরেশকে সেখানে মৃত্যু হয়, কারণ বীরেশকে তখন সে চাকু দিয়ে ধীরে ধীরে ফণি তাকে মেরে দেয়। ফণির বাবা বেনি অমৃতকে কবজা করে ধরে নিয়ে চলে আসে। সেই জায়গাটায় ফণি দাঁড়িয়ে ছিল। ফণি বলে একেও ঠিক করে ধরে রাখো, এরা হলো কমান্ডো, এনি মোমেন্টে এনি কিছু করে ফেলতে পারে। আর অমৃত নিচের দিকে তাকিয়ে দেখে তার বন্ধু বীরেশ অলরেডি সে আর নেই, সে এখানে শুয়ে আছে। ফণি তখন বলে আরে চিন্তা করো না, আমি আমার কোলে বসে আস্তে আস্তে করেই মেরেছি। কথাগুলো শোনার পরে অমৃতের মাথা পুরো গরম হয়ে যায়, পুরো অমৃত গম্ভীর হয়ে যায়। প্রথমত সে তার গার্লফ্রেন্ডকে হারায়, দ্বিতীয় তার বন্ধুকে হারালো। অমৃতের দেখার পর অমৃতের মাথা টোটালি ঠিক ছিল না। সে কি
কি করলো, আবারও সে জেগে ওঠে। অমৃত জেগে ওঠার পরেই ফার্স্ট টাইম ধরলো তার বাবাকে, মানে বেনিকে ধরার পর তার মুখের ভিতরে গ্যাস ভরে দিয়ে মুখটাকে জ্বালিয়ে দেয়। বেনি সেখানে মারা যায়, মুখে আগুন জ্বলতে থাকে। ফণি তো সেটা দেখে ফণি তার উপর আক্রমণ করতে যায়। সেইখানটায় একটা মারাত্মক লেভেলের অ্যাকশন হয়। ফণি একের পর এক সেইখানে অমৃতের উপর আঘাত আনে, পর তার উপর চাকু চালায়। ফণিকে যখন মারছিল ফণি তখন একটা বলে, আরে ভাই তুমি কি ধরনের প্লেয়ার, আমি তোমার সামান্য দুজনকেই 3জনকে মারলাম আর তুমি আমাদের পুরো 40 জন সবাইকে মেরে দিলে, এটা কিভাবে হয়, অন্যায় করছো আমার উপরে। ফণি তখন এই ডায়লগটা দেয়। কিন্তু অমৃত তো ছাড়ার ছেলে না, কারণ তার গার্লফ্রেন্ডকেও মেরেছে, তার বন্ধুকেও মেরেছে, তাদের দুজনের মধ্যে ফাইট হয়। রীতিমতো অমৃত ফণিকে সেখানে মেরেই ফেলে। আস্তে আস্তে ফণি যখন মারা যায় তারপরে তুলিকার ছোট বোন অহনা ছুটে এসে অমৃতকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কারণ সে জানতো এটা তার দিদির বয়ফ্রেন্ড ছিল। কিন্তু সেই জায়গায় সবাই চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকে তার দিকে, এমনকি বলবন্ত সিংও চুপ করে দাঁড়িয়েছিল। তারপরে ট্রেন স্টেশনে ঢোকায়, আস্তে আস্তে সিআরপিএফ, পুলিশ, অ্যাম্বুলেন্স সবকিছু এসে সবাইকে আস্তে আস্তে বার করতে থাকে। এইখানে মুভিটি সমাপ্ত হয়। গাইস, এই ধরনের মুভি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকো। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নিও।